নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে দুই বোনের দ্বিতীয় পর্ব। নারী হৃদয়ের এক চিরন্তন দান্দিকতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই দুই বোন। এই গল্পের মূলে রয়েছে নারীর দুটি চিরায়ত রূপ, একজন মা যে আগলে রাখে, অন্যজন প্রিয়া যে মাতিয়ে রাখে। গল্পের শুরুতে আমরা পরিচিত হই শশাঙ্ক এবং তার স্ত্রী শর্মিলার সাথে। শর্মিলা সেই আদর্শ গৃহিণী যার সেবা আর নিপুণতায় সংসারটি যেন তকতকে এক সোনার খাঁচা হয়ে ওঠে। কিন্তু ভাগ্যের পরিহাসে শর্মিলার এই অতি যত্ন আর সেবাই তার স্বামী শশাঙ্কের জীবনে একঘেয়েমি নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই আগমন ঘটে শর্মিলার ছোট বোন উর্মিলার। শর্মিলা যেখানে মূর্তিমতী মা, উর্মি সেখানে চঞ্চল প্রিয়া। শর্মিলার অসুস্থতা যখন তাকে শয্যাশায়ী করে ফেলে, তখন সংসারের দায়িত্ব এবং শশাঙ্কের একাকিত্ব ঘোচাতে উর্মিলার প্রবেশ এক নতুন সমীকরণের জন্ম দেয়। তারপর নিরোধ রিসার্চের যে কাজটা নিয়েছিল সেটা সমাপ্ত হলো। ইউরোপের কোনো এক বৈজ্ঞানিক সমাজে লেখাটা পাঠিয়ে দিলে, তারা প্রশংসা করলে, তার সঙ্গে সঙ্গে একটা স্কলারশিপ জুটল। স্থির করলে সেখানকার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়ার জন্যে সমুদ্রে পাড়ি দেবে। বিদায় নেওয়ার সময় কোনো করুণ আলাপ হলো না, কেবল এই কথাটাই বারবার করে বললে যে আমি চলে যাচ্ছি, আর এখন তুমি তোমার কর্তব্য সাধনে শৈথিল্য করবে, এটাই আমার আশঙ্কা। আপনি কোনো ভয় করবেন না। কিরকম ভাবে চলতে হবে, পড়াশোনা করতে হবে, তার একটা বিস্তৃত লোক আমি দিয়ে যাচ্ছি। আমি ঠিক সেই অনুসারেই চলবে। তোমার ওই আলমারির বইগুলো কিন্তু আমি আমার বাসায় নিয়ে গিয়ে বন্ধ করে রাখতে চাই। নিয়ে যান। বলে উর্মি চাবি দিল তার হাতে। সেতারের দিকে নীরদেরা একবার চোখ পড়েছিল, দ্বিধা করে থেকে গেল। এর থেকে শশাঙ্কের অনেক দোষের কথা উঠল, এবং যেসব দোষ আজ ঢাকা পড়ে আছে সেগুলো বয়সের সঙ্গে একে একে প্রবল আকারে প্রকাশ হয়ে পড়বে। এই অত্যন্ত শোচনীয় দুর্ভাবনার কথা নীরদ চেপে রাখতে পারল না। কিন্তু তা হোক, তবু উনি যে ভালো লোক সে কথা ও মুক্ত কণ্ঠে স্বীকার করতে চায়। সেই সঙ্গে একথাও বলতে চায় ওর সঙ্গদোষ থেকে, ওদের বাড়ির আবহাওয়া থেকে নিজেকে বাঁচানো উর্মির পক্ষে বিশেষ দরকার। উর্মির মন যদি ওদের সমভূমিতে নেমে যায় সেটা হবে অধঃপতন। উর্মি বললে, আপনি কেন এত বেশি উদ্বিগ্ন হচ্ছেন? কেন হচ্ছে শুনবে? রাগ করবে না তো? সত্য কথা শুনবার শক্তি আপনার কাছ থেকেই পেয়েছি। জানি সহজ নয়, তবুও সহ্য করতে পারি। তবে বলি শোনো, তোমার স্বভাবের সঙ্গে শশাঙ্কবাবুর স্বভাবের একটা মিল আছে, এটা আমি লক্ষ্য করে দেখেছি। তার মনটা একেবারে হালকা, সেইকেই তোমার ভালো লাগে, ঠিক কিনা বলো? উর্মি ভাবে লোকটা সর্বজ্ঞ নাকি। ভগ্নিপতিকে ওর খুব ভালো লাগে, সেটাতে সন্দেহ নেই। তার প্রধান কারণ শশাঙ্ক হো হো করে হাসতে পারে, উৎপাত করতে জানে, ঠাট্টা করে, আর ঠিক জানে উর্মি কোন ফুল ভালোবাসে আর কোন রঙের শাড়ি পরে। উর্মি বললে, হ্যাঁ, আমার ভালো লাগে, সে কথা সত্যি। শর্মিলা দিদির ভালোবাসা স্নিগ্ধ গভীর, তার সেবা যেন একটা পূর্ণ কর্ম, কখনো কর্তব্য থেকে ঝুঁকি নেন না। তারই প্রভাবে শশাঙ্কবাবু এক মনে কাজ করতে শিখেছেন। কিন্তু যেদিন তুমি ভবানীপুরে যাও সেই দিনই ওর যেন মুখোশ খসে পড়ে, তোমার সঙ্গে ঝুঁকোপুকি বেঁধে দেয়, চুলে কাঁটা তুলে নিয়ে খোপা এলিয়ে দেয়। হাতে তোমার পড়বার বই দেখলে
আলমারির মাথার উপর তুলে রাখে। টেনিস খেলবার শখ হঠাৎ প্রবল হয়ে ওঠে। হাতে কাজ থাকলেও তিনি করেন। উর্মিকে মনে মনে মানতেই হলো যে শশাঙ্কদা এইরকম দৌরাত্ম্য করেন বলেই তাকে ওর এত ভালো লাগে। ওর নিজের ছেলে মানুষই তার কাছে এলে ঢেউ খেলিয়ে ওঠে। সেও তার উপর কম অত্যাচার করে না। দিদি ওদের দুজনের এই তুরন্তপনা দেখে তার শান্ত ও স্নিগ্ধ হাসি হাসেন, কখনো বা মৃদু তিরস্কার করেন, কিন্তু সেটা তিরস্কারের ভান। নিরোদ উপসংহারে বললে, যেখানে তোমার নিজের স্বভাব প্রশ্রয় না পায় সেইখানেই তোমার থাকা চাই। আমি কাছে থাকলে ভাবনা থাকতো না, কেননা আমার স্বভাব একেবারে তোমার বিপরীত। তোমার মন রক্ষে করতে গিয়ে তোমার মনকে মাটি করা আমার দ্বারা কখনোই হতে পারতো না। আপনার কথা আমি সর্বদাই স্মরণ রাখব। আমি কতগুলো বই তোমার জন্য রেখে যাচ্ছি। তার যেসব চ্যাপ্টারে দাগ দিয়েছি সেইগুলো বিশেষ করে পড়ো, এরপরে কাজে লাগবে। উর্মির পক্ষে এই সাহায্যের দরকার ছিল, কেননা ইদানিং মাঝে মাঝে তার মনে কেবল সন্দেহ আসছিল। ভাবছিল নিরোদের দাগ দেওয়া বইগুলো ওর পক্ষে শক্ত বাঁধনের কাজ করবে, ওকে টেনে নিয়ে চলতে পারবে উজান পথে। নিরোদ চলে গেলে উর্মি নিজের প্রতি আরো কঠিন অত্যাচার করলে শুরু। কলেজে যায় আর বাকি সময় নিজেকে যেন একেবারে জেনেনার মধ্যে বদ্ধ করে রাখে। সারাদিন পরে বাড়ি ফিরে এসে যতই তার শ্রান্ত মন ছুটি পেতে চায়, ততই সে নিষ্ঠুরভাবে তাকে অধ্যয়নের শিকল জড়িয়ে আটকে রাখে। পড়ায় এগোয় না, একই পাতার উপর বারবার করে মন বৃথা ঘুরে বেড়ায়, তবু হার মানতে চায় না। নিরোদ উপস্থিত নেই বলেই তার দূরবর্তী ইচ্ছাশক্তি ওর প্রতি অধিক করে কাজ করতে লাগলো। নিজের উপর সবচেয়ে ধিক্কার হয় যখন কাজ করতে করতে আগেকার দিনের কথা কেবল ফিরে ফিরে মনে আসে। যুবক দলের মধ্যে ওর ভক্ত ছিল অনেক। সেদিন তাদের কাউকে বা উপেক্ষা করেছে, কারোর প্রতি ওর মনের টানও হয়েছিল, ভালোবাসা পরিণত হয়নি। কিন্তু ভালোবাসার ইচ্ছেটাই তখন মৃদুমন্দ বসন্তের হাওয়ার মতো মনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াত। তাই আপন মনে গান গাইত গুনগুন করে, পছন্দসই কবিতা কপি করে রাখত খাতায়। মন অত্যন্ত উতলা হলে বাজাতো সেতার। আজকাল এক একদিন সন্ধ্যাবেলায় বইয়ের পাতায় যখন চোখ আছে, তখন হঠাৎ চমকে উঠে জানতে পারে যে তার মনে ঘুরছে এমন কোনো দিনের এমন কোনো মানুষের ছবি, যে দিনকে, যে মানুষকে পূর্বে সে কখনো বিশেষভাবে আমল দেয়নি। এমনকি সে মানুষের অবিশ্রাম আগ্রহে সেদিন তাকে বিরক্ত করেছিল। আজ বুঝি তার সেই আগ্রহটাই নিজের ভিতরকার অতৃপ্ত বেদনাকে স্পর্শ করে করে যাচ্ছে। প্রজাপতির ক্ষণিক হালকা ডানা ফুলকে যেমন বসন্তের স্পর্শ দিয়ে যায়, ঠিক তেমনি এইসব চিন্তাকে যত বেগে সে মন থেকে দূর করতে চায়, সেই বেগেই প্রতিঘাতী চিন্তাগুলিকে ততই ওর মনে ঘুরিয়ে নিয়ে আসে। নিরোদের একখানা ফটোগ্রাফ রেখেছে ডেস্কের উপর, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। সে মুখে বুদ্ধির দীপ্তি আছে, আগ্রহের চিহ্ন নেই। সে ওকে ডাকে না, তবে ওর প্রাণ সাড়া দেবে কাকে? মনে মনে কেবলই জপ করে। একটা বিষয়ে নিরোদের জিত হয়েছে, সে কথাটাও বলা দরকার। নিরোদের সঙ্গে উর্মির বিবাহের সম্বন্ধ হলে শশাঙ্ক এবং সন্দিগ্ধমনা আরো 10 জন বিদ্রুপ করে হেসেছিল। বলেছিল, রাজারামবাবু সাদা লোক, ঠাকুরে বসেছেন নীরদ আইডিয়ালিস্ট। ওর আইডিয়ালিজম যে গোপনে ডিম পাড়ছে উর্মির
টাকার থলির মধ্যে এ কথা কি লম্বা লম্বা সাধুবাক্য দিয়ে ঢাকা যায়? আপনাকে স্যাক্রিফাইস করেছে বই কি, কিন্তু দেবতার কাছে যে মন্দিরটা ইম্পিরিয়াল ব্যাংকে। আমরা সোজাজি শ্বশুরকে জানিয়ে থাকি টাকার দরকার আছে, আর সে টাকা জলে পড়বে না, তার মেয়ের সেবাই লাগবে। ইনি মহৎ লোক, বলেন মহৎ উদ্দেশ্যের খাতিরেই বিয়ে করবেন, তারপরে সেই উদ্দেশ্যটাকে দিনে দিনে তর্জমা করবেন শ্বশুরের চেক বইয়ের খাতায়। নিরুদ জানত এইরকম কথাবার্তা অপরিহার্য। উর্মিকে বললে, আমার বিয়ে করার একটা শর্ত আছে। তোমার থেকে টাকা এক পয়সাও নেব না। নিজের উপার্জন আমার একমাত্র অবলম্বন হবে। শ্বশুর ওকে ইউরোপ পাঠাবার প্রস্তাব করেছিলেন। ও কিছুতে রাজি হলো না, সেজন্য অনেকদিন অপেক্ষা করতেও হলো। রাজারাম বাবুকে জানিয়েছিলেন, হাসপাতাল প্রতিষ্ঠার উপলক্ষে যত টাকা দিতে চান সমস্তই দেবেন আপনার মেয়ের নামে। আমি যখন সেই হাসপাতালের ভার নেব, তার থেকে কোনো বৃত্তি নেব না। আমি ডাক্তার, জীবিকার জন্য আমার ভাবনা নেই। এই একান্ত নিষ্প্রিয়তা দেখে ওর উপরে রাজারামের ভক্তি হলো দৃঢ়। আর উর্মি খুব গর্ব অনুভব করলে। এই গর্বের ন্যায্য কারণ ঘটাতেই উর্মিলার মন নীরদের উপরে একেবারে বিরূপ হয়ে গেল। বললে, ইস, দেখব দেমাগ কতদিন টিকে। তারপর থেকে নীরদ যখন অভ্যাস মতো অত্যন্ত গভীর কথা কইত, শর্মিলা আলাপের মাঝখানে হঠাৎ উঠে ঘাড় বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যেত। কিছু দূর পর্যন্ত শোনা যেত তার পায়ের শব্দ। উর্মির খাতিরেই কিছু বলতো না, কিন্তু তার না বলার ব্যঞ্জনা যথেষ্ট তেজদপ্ত ছিল। প্রথম প্রথম নীরদ প্রতি মেলে চিঠিপত্রের 4-5 পাতা ধরে বিস্তারিত উপদেশ দিয়ে এসেছে। কিছুদিন পরে চমক লাগিয়ে দিলে টেলিগ্রাম। বড় অঙ্কের টাকার জরুরি দাবি, অধ্যয়নের প্রয়োজনে। যে গর্ব এতদিন উর্মির প্রধান সম্বল ছিল, তাতে যথেষ্ট ঘা লাগলো বটে, কিন্তু মনে মনে একটু সান্ত্বনাও পেল। যতদিন যায় এবং নীরদের অনুপস্থিতি দীর্ঘ হয়ে ওঠে, ততই উর্মির পূর্ব স্বভাবটা কর্তব্যের বেড়ার মধ্যে ফাঁক খুঁজে বেড়ায়। নিজেকে নানা ছলে ফাঁকিও দেয়, অনুতাপও করে। এই রকম আত্মগ্লানির সময় নীরদকে অর্থ সাহায্য ওর পরিতপ্ত মনের সান্ত্বনাজনক। উর্মি টেলিগ্রামটা ম্যানেজারের হাতে দিয়ে সসংকোচে বলে, কাকাবাবু, টাকাটা। ম্যানেজার বাবু বললেন, ধাঁধা লাগছে। আমরা তো জানতাম টাকাটা ওর পক্ষে অস্পৃশ্য ছিল। ম্যানেজার নীরদকে পছন্দ করতেন না। উর্মি বলে, কিন্তু বিদেশে এদেশের স্বভাব বিদেশের মাটিতে বদলে যেতে পারে সে জানি, কিন্তু আমরা তার সাথে তাল রাখবো কি করে? টাকাটা না পেলে হয়তো বিপদে পড়তে পারেন। আচ্ছা বেশ, পাঠাচ্ছি মা, তুমি বেশি ভেবো না। তবে একটা কথা বলছি, এই কিন্তু শুরু হলো, এখানেই শেষ নয়। শেষ যে নয়, অনতিকাল পরেই আরো বড় অঙ্কের তার প্রমাণ হলো। এবার প্রয়োজন স্বাস্থ্যের। ম্যানেজার গম্ভীর মুখে বললেন, শশাঙ্কবাবুর সঙ্গে পরামর্শ করা ভালো। উর্মি শশব্যস্ত হয়ে বললে, আর যাই করো, দিদিরা যেন ওই খবরটা না পায়। আসলে একলাই দায়িত্ব নিতে আর ভালো লাগছে না। একদিন তো টাকা তার হাতেই পড়বে। পড়বার আগে দেখতে হবে যেন জলে না পড়ে। কিন্তু স্বাস্থ্যের কথাটাও তো ভাবতে হবে। দেখো, অস্বাস্থ্য নানা জাতের আছে, এটা ঠিক কোন জাতের আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখানে ফিরে এলে হাওয়ার বদলে সুস্থ হতে পারেন, ফিরতি প্যাসেজের ব্যবস্থা করে পাঠানো যাক। ফেরবার প্রস্তাবে উর্মি এত যে বেশি বিচলিত হয়ে উঠল, ও নিজে ভাবলে তার কারণ পাছে নীরদের উচ্চ উদ্দেশ্য মাঝখানে বাধা পায়। কাকা বললেন, এবারকার মতো টাকা পাঠাচ্ছি,
কিন্তু মনে হচ্ছে এতে ডাক্তারবাবুর স্বাস্থ্য আরও বিগড়ে যাবে। রাধা গোবিন্দ উর্মির অনতিদূর সম্পর্কের আত্মীয়। কাকার কথাটার ইঙ্গিত ওকে বাজল। সন্দেহ এলো মনে। ভাবতে লাগলো, দিদিকে হয়তো বলতে হবে। এদিকে নিজেকে ধাক্কা দিয়ে বারবার প্রশ্ন করছে, যথোচিত দুঃখ হচ্ছে না কেন? এই সময় শর্মিলার রোগটা নিয়ে ভাবনা ধরিয়ে দিয়েছে। ভাইয়ের কথা মনে পড়িয়ে ভয় লাগিয়ে দেয়। নানা ডাক্তার লাগলো, নানা দিক থেকে ব্যাধির আভাস গুহাটা খুঁজে বের করতে। শর্মিলা ক্লান্ত হাসি হেসে বললে, সিআইডিদের হাতে অপরাধী যাবে ফসকে, খোঁচা খেয়ে মরবে নিরপরাধ। শশাঙ্ক চিন্তিত মুখে বললে, দেহটার খানা তল্লাশি চলুক শাস্ত্র মতেই, কিন্তু খোঁচাটা কিছুতেই নয়। এই সময়টাতেই শশাঙ্কর হাতে দুটো ভারী কাজ এসেছিল। একটা গঙ্গার ধারে পাটকলে, আর একটা টালিগঞ্জের দিকে মিরপুরের জমিদারের নতুন বাগান বাড়িতে। পাটকলের কুলিবস্তির কাজটা শেষ করে দেবার মেয়াদ ছিল 3 মাসের। গোটা কতক টিউবওয়েলের কাজ ছিল ও নানা জায়গায়। শশাঙ্কর একটু ফুরসত ছিল না। শর্মিলার ব্যামোটা নিয়ে প্রায় তাকে আটকা পড়তে হয়, অথচ উৎকণ্ঠা থাকে কাজের জন্যে। এতদিন ওদের বিবাহ হয়েছে, কিন্তু এমন কোনো ব্যামো শর্মিলার হয়নি যা নিয়ে শশাঙ্ককে কখনো বিশেষভাবে ভাবতে হয়েছে। তাই এবারকার এই রোগটার উদ্বেগে ছেলে মানুষের মতো ছটফট করছে ওর মন। কাজ কামাই করে ঘুরে ফিরে বিছানার কাছে নিরুপায়ভাবে এসে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, জিজ্ঞেস করে, কেমন আছো? তখনই শর্মিলা উত্তর দেয়, তুমি মিথ্যে ভেবো না, আমি ভালোই আছি। সেটা বিশ্বাস্য নয়, কিন্তু বিশ্বাস করতে একান্ত ইচ্ছা বলেই শশাঙ্ক অবিলম্বে বিশ্বাস করে ছুটি পায়। শশাঙ্ক বলে, বলছিলাম, ডিঙ্কানলের রাজার একটা বড় কাজ আমার হাতে এসেছে। প্ল্যানটা নিয়ে দেওয়ানের সঙ্গে একটু আলাপ করতে হবে আর কি। যত শীঘ্রই পারবো আমি ফিরে আসবো, ডাক্তার আসার আগেই। আমার মাথার দিব্যি রইল, তাড়াতাড়ি কাজ নষ্ট করতে পারবে না। বুঝতে পারছি ওদের দেশে তোমার যাবার দরকার আছে, নিশ্চয়ই যেও। না গেলে আমি ভালো থাকবো না। আমাকে দেখবার লোক ঢের আছে এখানে। প্রকাণ্ড একটা ঐশ্বর্য গড়ে তোলবার সংকল্প দিনরাত জাগছে শশাঙ্কের মনে। তার আকর্ষণ ঐশ্বর্য নয়, বড়ত্বে। বড় কিছুকে গড়ে তোলায় পুরুষের দায়িত্ব। অর্থ জিনিসটাকে তুচ্ছ বলে অবজ্ঞা করা চলে তখনই যখন তাতে দিনপাত হয় মাত্র। যখন তার চূড়াকে সমুচ্চ করে তোলা যায়, তখনই সর্বসাধারণে তাকে শ্রদ্ধা করে। উপকার পায় বলে নয়, তার বড়ত্ব দেখাটাতেই চিত্তস্ফূর্তি। শর্মিলার শিওরে বসে শশাঙ্কের মনে যখন উদ্বেগ চলছে, সেই মুহূর্তেই সে না ভেবে থাকতে পারে না তার কাজের সৃষ্টিতে অনিষ্টের আশঙ্কা ঘটছে কোনখানে। শর্মিলা জানে শশাঙ্কের এই ভাবনা কুপনের ভাবনা নয়, নিজের অবস্থার নিম্নতল হয়ে জয়স্তম্ভ ঊর্ধ্বে গেঁথে তোলবার জন্যে পুরস্কারের ভাবনা। শশাঙ্কের এই গৌরবে শর্মিলা গৌরবান্বিত। তাই স্বামী যে ওর রোগের সেবা নিয়ে কাজে ঢিলে দেবে, এ তার পক্ষে সুখবর হলেও ভালো লাগে না। ওকে বারবার ফিরে পাঠায় তার কাজে। এদিকে নিজের কর্তব্য নিয়ে শর্মিলার উৎকণ্ঠার শেষ নেই। সে রইল বিছানায় পড়ে। ঠাকুর চাকররা কি কাণ্ড করছে কে জানে। মনে মনে সন্দেহ নেই যে রান্নায় ঘি দিচ্ছে খারাপ। স্নানের ঘরে যথা সময়ে গরম জল দিতে ভুলেছে। বিছানার চাদর বদল করা হয়নি। নর্দমাগুলোতে মেথরের ঝাঁটা নিয়মিত পড়ছে না। ওদিকে ধোপার বাড়ির কাপড়ের ফর্দ মিলিয়ে বুঝে না নিলে কিরকম যে উল্টোপাল্টা হয় সে তো জানাই আছে।
থাকতে পারে না, লুকিয়ে বিছানা ছেড়ে তদন্ত করতে যায়। বেদনা বেড়ে ওঠে, জ্বর যায় চড়ে। ডাক্তার ভেবে পায় না এ কি হলো। অবশেষে উর্মিলাকে তার দিদি ডেকে পাঠালো। বললে, কিছুদিন তোর কলেজ থাক, আবার সংসারটা রক্ষা কর বোন, নইলে নিশ্চিত হয়ে মরতে পারছি না যে। এই ইতিহাসটা যারা পড়েছেন, এই জায়গাটাতে এসে মুচকি হেসে বলবেন, বুঝেছি। বুঝতে অত্যন্ত বেশি বুদ্ধির দরকার হয় না, যা ঘটবার তাই ঘটে, আর তাই যথেষ্ট এমন মনে করবার হেতু নেই। ভাগ্যের খেলা চলবে তাসের কাগজ গোপন করে শর্মিলারই চোখে ধুলো দিয়ে। দিদির সেবা করতে চলেছি বলে উর্মির মনে খুব একটা উৎসাহ হলো। এই কর্তব্যের খাতিরে অন্য সমস্ত কাজকে সরিয়ে রাখতেই হবে, উপায় নেই। তাছাড়া এই শুশ্রূষার কাজটা ওর ভাবিকালের ডাক্তারি কাজেরই সংলগ্ন। এ তর্ক তার মনে এসেছে। ঘটা করে একটা চামড়া বাঁধানো নোট বই নিলে তার মধ্যে রোগের দৈনন্দিন জোয়ার ভাটার পরিমাণটাকে রেখান্বিত করবার ছক কাটা আছে। ডাক্তার পাছে অনভিজ্ঞ বলে অবজ্ঞা করে, এই জন্যে স্থির করলে দিদির রোগ সম্বন্ধে যেখানে যা পাওয়া যায় পড়ে নেবে। ওর এমএসসি পরীক্ষার বিষয়বস্তু শরীরতত্ত্ব, এই জন্য রোগতত্ত্বের পারিভাষিক বুঝতে ওর কষ্ট হবে না। অর্থাৎ দিদির সেবার উপলক্ষে ওর কর্তব্যসূত্র যে ছিন্ন হবে না, বরং আরো বেশি একান্ত মনে কঠিনতর চেষ্টায় তারই অনুসরণ করা হবে। এ কথাটা মনে সে নিশ্চিত করে নিয়ে ওর পড়বার বই আর খাতাপত্র ব্যাগে পুরে ভবানীপুরের বাড়িতে এসে উপস্থিত হলো। দিদির ব্যামোটা নিয়ে রোগতত্ত্ব সম্বন্ধে মোটা বই নাড়াচাড়া করবার সুযোগ ঘটল না, কেননা বিশেষজ্ঞরাও রোগের সংজ্ঞা নির্ণয় করতে পারলে না। উর্মি ভাবলে সে শাসনকর্তার কাজ পেয়েছে, তাই সে গম্ভীর মুখে দিদিকে বললে, ডাক্তারের কথা যাতে খাটে তাই দেখবার ভার আমার ওপর। আমার কথা কিন্তু মেনে চলতে হবে, এই আমি তোমাকে বলে রাখছি। তাই তো, হঠাৎ এত গম্ভীর হতে শিখলে কোন গুরুর কাছে? নতুন দীক্ষা বলেই এত বেশি উৎসাহ। আমারই কথা মেনে চলবি বলেই আমি তোকে ডেকেছি। তোর হাসপাতাল এখনো তৈরি হয়নি, আমার ঘরকন্যা তৈরি হয়েই আছে। আপাতত সে ভাটটা নে, তোর দিদি একটু ছুটি পাক। রোগসজ্জার কাছ থেকে উর্মিকে জোর করেই দিদি সরিয়ে দিলে। আজ দিদির গৃহরাজ্যের প্রতিনিধিপদ ওর। সেখানে অরাজকতা ঘটছে, আশু তার প্রতিবিধান চায়। এই সংসারের সর্বোচ্চ শিখরে একটিমাত্র যে পুরুষ বিরাজ করছেন, তার সেবায় সামান্য কোনো ত্রুটি না হয়, এই মহৎ উদ্দেশ্যে সম্পূর্ণ ত্যাগ স্বীকার এই ঘরের ছোট বড় সমস্ত অধিবাসীর একটিমাত্র সাধনার বিষয়। মানুষটি নিরতিশয় নিরুপায় এবং দেহযাত্রা নির্বাহে শোচনীয়ভাবে অকর্মণ্য। এই সংস্কার কোনো মতেই শর্মিলার মন থেকে খুঁজতে চায় না। হাসিও পায়, অথচ মনটা স্নেহসিক্ত হয়ে ওঠে যখন দেখে চুরুটের আগুনে ভদ্রলোকের আস্তিন খানিকটা পুড়েছে, অথচ লক্ষ্য নেই। ভোরবেলায় মুখ ধুয়ে শোবার ঘরের কোণের কলটা খুলে রেখে ইঞ্জিনিয়ার কাজের তারায় দৌড় দিয়েছে বাইরে। ফিরে এসে দেখে মেঝে জল থই থই করছে। নষ্ট হয়ে গেল কার্পেটটা। এই জায়গায় কলটা বসাবার সময়ে গোড়াতেই আপত্তি করেছিল শর্মিলা। জানত এই পুরুষটির হাতে বিছানার অদূরে ওই কোণটাতে প্রতিদিন জলের স্থলে একটি পঙ্কিল অনাসৃষ্টি বাঁধবে। কিন্তু মস্ত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সুবিধার দোহাই দিয়ে যত রকম অসুবিধাকে জটিল করে তুলতেই ওর উৎসাহ। খামোকা কি মাথায় এলো একবার,
নিজের সম্পূর্ণ অরিজিনাল প্ল্যানে একটা স্টোভ বানিয়ে বসলো। তার এদিকে দরজা, ওদিকে দরজা, এদিকে একটা চোঙ আর ওদিকে আর একটা। একদিকে আগুনের অপব্যয়হীন উদ্দীপন, আর একদিকে ঢালু পথে ছায়ের নিঃশেষে অধঃপতন। তারপরে সেকবার, ভাজবার, সিদ্ধ করবার, জল গরমের নানা আকারের খোপখাপ, গুহা গহ্বর, কলকৌশল। কলটাকে উৎসাহের ভঙ্গিতে ও ভাষাতে মেনে নিতে হলো, ব্যবহারের জন্য নয়, শান্তি ও সম্ভাব রক্ষার জন্যে। প্রাপ্তবয়স্ক শিশুদের এই খেলা বাধা দিলেই অনর্থ বাঁধে, অথচ দুদিনেই ভুলে যায়। চিরদিনের বাধা ব্যস্ততায় মন যায় না, উদ্ভট একটা কিছু সৃষ্টি করে। আর স্ত্রীদের দায়িত্ব হচ্ছে মুখে ওদের মতে সায় দেওয়া এবং কাজে নিজের মতো চলা। এই স্বামী পালনের দায় এতদিন আনন্দে বহন করে এসেছে শর্মিলা। এতকাল তো কাটল, নিজেকে বিবর্জিত করে শশাঙ্কের জগৎকে শর্মিলা কল্পনা করতেই পারে না। আজ ভয় হচ্ছে মৃত্যুর দুদেশে জগৎ আর জগদ্ধাত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় বুঝিবা। এমনকি ওর আশঙ্কা যে মৃত্যুর পরে শশাঙ্কের দৈহিক অযত্ন শর্মিলার বিদেয়ী আত্মাকে শান্তিহীন করে রাখবে। ভাগ্যে উর্মি ছিল, সে ওর মতো শান্ত নয়, তবু ওর হয়ে কাজকর্ম চালিয়ে নিচ্ছে। সে কাজও তো মেয়েদেরই হাতের কাজ। এই স্নিগ্ধ হাতের স্পর্শ না থাকলে পুরুষদের প্রতিদিনের জীবনের প্রয়োজনে রস থাকে না, যে সমস্তই কিরকম শ্রীহীন হয়ে যায়। তাই উর্মি যখন তার সুন্দর হাতে ছুরি নিয়ে আপেলের খোসা ছাড়িয়ে কেটে কেটে রাখে, কমলালেবুর কোয়াগুলিকে গুছিয়ে রাখে পাথরের থালার এক পাশে, বেদানা ভেঙে তার দানাগুলিকে যত্ন করে সাজিয়ে দেয়, তখন শর্মিলা তার বোনের মধ্যে যেন নিজেকেই উপলব্ধি করে। বিছানায় শুয়ে শুয়ে তাকে সর্বদাই কাজের ফরমাস করছে। ওর সিগারেট কেসটা ভরে দে না উর্মি। দেখছিস নি ময়লা রুমালটা বদলাবার খেয়াল নেই। ওই দেখ, জুতোটা সিমেন্টে বালিতে জমে নিরেট হয়ে রয়েছে। বিয়ারাকে সাফ করতে হুকুম করবে, সে হুশটুকু নেই। বালিশের ওয়ারগুলো বদলে দে না ভাই, ফেলে দে ওই ছেঁড়া কাগজগুলো ঝুড়ির মধ্যে। একবার আপিস ঘরটা দেখে আসিস তো উর্মি, আমি নিশ্চয়ই বলছি ওর ক্যাশ বাক্সের চাবিটা ডেস্কের উপর ফেলে রেখে গিয়েছেন। হ্যাঁ, ফুলকপির চারাগুলি তুলে পোঁতবার সময় হলো, মনে থাকে যেন। মালিকে বলিস গোলাপের ডালগুলো ছেঁটে দিতে। ওই দেখ, কোটের পিঠেতে চুন লেগেছে। এত তাড়া কিসের? একটু দাঁড়াও না উর্মি, দে তো বোন বুরুশ করে। উর্মি বই পড়া মেয়ে, কাজ করা মেয়ে নয়, তবু ভারী মজা লাগছে। যে কড়া নিয়মের মধ্যে সে ছিল, তার থেকে বেরিয়ে এসে কাজকর্ম সমস্তই ওর কাছে অনিয়মের মতোই ঠেকছে। এই সংসারের কর্মধারার ভিতরে ভিতরে যে উদ্বেগ আছে, সাধনা আছে, সে তো ওর মনে নেই। সেই চিন্তার সূত্রটি আছে ওর দিদির মধ্যে। তাই ওর কাছে এই কাজগুলো খেলা, একরকম ছুটি, উদ্দেশ্য বিবর্জিত উদ্যোগ। ও যেখানে এতদিন ছিল, এ তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। এখানে ওর সম্মুখে কোনো লক্ষ্য তর্জনী তুলে নেই, অথচ দিনগুলো কাজ দিয়ে পরিপূর্ণ। সে কাজ বিচিত্র, ভুল হয়, ত্রুটি হয়, তার জন্য কঠিন জবাবদিহি করতে হয় না। যদিও বা দিদি একটু তিরস্কার করতে চেষ্টা করে, শশাঙ্ক হেসে উড়িয়ে দেয়, যেন উর্মির ভুলটাতেই বিশেষ একটা রস আছে। বস্তুত আজকাল ওদের ঘরকন্নাতে দায়িত্বের গাম্ভীর্য চলে গেছে। ভুল চোখে কিছু এসে যায় না, এমন একটা আলগা অবস্থা ঘটেছে। এইটাই শশাঙ্কের কাছে ভারী আরামের ও কৌতুকের।
মনে হচ্ছে যেন পিকনিক চলছে। আর উর্মি যে কিছুতেই চিন্তিত নয়, দুঃখিত নয়, লজ্জিত নয়, সবটাতেই উচ্ছ্বসিত। এতে শশাঙ্কের নিজের মন থেকে তার গুরুভার কর্মের পীড়নকে লঘু করে দেয়। কাজ শেষ হলেই, এমনকি না হলেও, বাড়িতে ফিরে আসার জন্য ওর মন উৎসুক হয়ে ওঠে। এই কথা মানতেই হবে, উর্মি কাজে পটু নয়। তবু একটা জিনিস লক্ষ্য করে দেখা গেল, কাজ দিয়ে না হোক নিজেকে দিয়েই এবারের অনেক দিনের মস্ত একটা অভাব পূরণ করেছে সে। সেই অভাবটা ঠিক যে কি তা নির্দিষ্ট করে ভাষায় বলা যায় না। তাই শশাঙ্ক যখন বাড়িতে আসে, তখন সেখানকার হাওয়ায় খেলানো একটা ছুটির হিল্লোল অনুভব করে। সেই ছুটি কেবল ঘরের সেবায় নয়, কেবল অবকাশ মাত্র নয়, তার একটা রসময় স্বরূপ আছে। বস্তুত উর্মির নিজের ছুটির আনন্দ এখনকার সমস্ত শূন্যকে পূরণ করেছে, দিনরাত্রিকে চঞ্চল করে রেখেছে। সেই নিরন্তর চাঞ্চল্য কর্মক্লান্ত শশাঙ্কের রক্তকে দোলায়িত করে তোলে। অপরপক্ষে শশাঙ্ক উর্মিকে নিয়ে আনন্দিত। সেই প্রত্যক্ষ উপলব্ধি উর্মিকে আনন্দ দেয়। এতকাল সেই সুখটাই উর্মি পায়নি। সে যে আপনার অস্তিত্ব মাত্র দিয়ে কাউকে খুশি করতে পারে, এই তথ্যটি অনেকদিন তার কাছে চাপা পড়ে গিয়েছিল। এতেই তার যথার্থ গৌরবহানি হয়েছিল। শশাঙ্কের খাওয়া পড়া অভ্যাস মতো চলছে কিনা, ঠিক সময়ে ঠিক জিনিসের যোগান হলো কিনা, সেটা এই বাড়ির প্রভুর মনে গৌণ হয়েছে আজ। অমনিতেই অকারণেই আছে প্রসন্ন। শর্মিলাকে সে বলে, তুমি খুঁটিনাটি নিয়ে অত ব্যস্ত হচ্ছ কেন? অভ্যাসের একটু হেরফের হলে তো অসুবিধা হয় না, সে তো ভালোই লাগে। শশাঙ্কের মনটা এখন জোয়ার ভাটার মাঝখানকার নদীর মতো। কাজের বেগটা থমথমে হয়ে এসেছে। একটু কোনো দেরিতেই বা বাধাতেই মুশকিল হবে, লোকসান হবে, এমনতর উদ্বেগের কথা সদা সর্বদা শোনা যায় না। আজকাল শশাঙ্কের মুনাফার খাতায় ৯৯-এর ওপরে যে মোটা অঙ্কগুলো চলদ অবস্থায়, তারা মাঝে মাঝে যদি একটু সবুর করে, সেটাতে ব্যস্ত হয়ে উঠবার মতো চাঞ্চল্য দেখা যায় না। সন্ধ্যাবেলায় রেডিওর কাছে কান পাতবার জন্যে শশাঙ্ক মজুমদারের উৎসাহ এতকাল অনভিজ্ঞ ছিল। আজকাল উর্মি যখন তাকে টেনে আনে, তখন ব্যাপারটাকে তুচ্ছ এবং সময়টাকে ব্যর্থ মনে হয় না। এরোপ্লেন ওড়া দেখবার জন্যে একদিন ভোরবেলা দমদম পর্যন্ত যেতে হলো। বৈজ্ঞানিক কৌতূহল তার প্রধান আকর্ষণ নয়। নিউ মার্কেটে শপিং করতে এই তার প্রথম হাতে খড়ি। এর আগে শর্মিলা মাঝে মাঝে মাছ, মাংস, ফলমূল, শাকসবজি এগুলো কিনতে সেখানে যেত। সে জানত এই কাজটা বিশেষভাবে তারই ভাগের। এখানে শশাঙ্ক যে তার সহযোগিতা করবে, এমন কথা সে কখনো মনেও করেনি, ইচ্ছেও করেনি। কিন্তু উর্মি তো কিনতে যায় না, কেবল জিনিসপত্র উল্টে পাল্টে দেখে বেড়ায়, ঘেঁটে বেড়ায়, দর করে। শশাঙ্ক যদি কিনে দিতে চায়, তার টাকার ব্যাগটা কেড়ে নিয়ে নিজের ব্যাগের হাজতে রাখে। শশাঙ্কর কাজের দরদ উর্মি একটুও বোঝে না। কখনো কখনো অত্যন্ত বাধা দেওয়ায় শশাঙ্কের কাছে তিরস্কারও পেয়েছে। তার ফল এমন শোকাবহ হয়েছিল যে তার শোচনীয়তা অপসারণ করবার জন্যে শশাঙ্ককে দ্বিগুণ সময় দিতে হয়েছে। একদিকে উর্মির চোখে বাষ্প সঞ্চার, অন্যদিকে অপরিহার্য কাজের তাড়া। তাই সংকটে পড়ে অবশেষে বাড়ির বাইরের চেম্বারে ওর সমস্ত কাজকর্ম সেরে আসতে চেষ্টা করে। কিন্তু অপরাহ্ন পড়লেই সেখানে থাকা দুঃসহ হয়ে ওঠে। কোনো কারণে যেদিন বিশেষ দেরি করে,
সেদিন উর্মির অভিমানের দুর্ভেদ্য মৌনের অন্তরালে দুরবিভব হয়ে ওঠে। এই রুদ্ধ অশ্রুতে কোহেলিকাচ্ছন্ন অভিমানটা ভিতরে ভিতরে শশাঙ্ককে আনন্দ দেয়। ভালো মানুষটির মতো সে বলে, উর্মি, কথা কইবে না এ সত্যাগ্রহ রক্ষা করা উচিত, কিন্তু দোহাই ধর্ম, খেলবে না এমন পন্ত ছিল না। তারপরে টেনিস ব্যাট হাতে করে চলে আসে। খেলায় শশাঙ্ক জিতের কাছাকাছি এসে ইচ্ছে করেই হারে। নষ্ট সময়ের জন্য আবার পরের দিন সকালে উঠে অনুতাপ করতে থাকে। কোনো একদিন ছুটির দিনে বিকেল বেলায় শশাঙ্ক যখন ডান হাতে লাল নীল পেন্সিল নিয়ে বাঁ আঙুলগুলো দিয়ে অকারণে চুল উস্কো খুস্কো করতে করতে অফিসের ডেস্কে বসে কোনো একটা দুঃসাধ্য কাজের উপর ঝুঁকে পড়েছে, উর্মি এসে বলল, শশাঙ্কদা, তোমার সেই দালালের সঙ্গে ঠিক করেছি আজ আমি পরেশনাথের মন্দির দেখতে যাব। চলো না আমার সঙ্গে, লক্ষ্মীটি। না ভাই, আজ না, এখন আমার উঠবার একদম জো নেই। কাজের গুরুত্বে উর্মি একটুও ভয় পায় না। বলে, আচ্ছা, অবলা রমণীকে অরক্ষিত অবস্থায় সবুজ পাগড়িধারীর হাতে সমর্পণ করে দিতে তোমার কোনো সংকোচ নেই? শেষকালে ওর টানাটুনিতে শশাঙ্ক কাজ ফেলে যায় মোটর হাঁকিয়ে। এই রকম উৎপাত চলছে টের পেলে শর্মিলা বিষম বিরক্ত হয়। কেননা ওর মতে পুরুষের সাধনার ক্ষেত্রে মেয়েদের অধিকার প্রবেশ কোনো মতেই মার্জনীয় নয়। উর্মিলাকে শর্মিলা বারবার ছেলে মানুষ বলেই জেনেছে। আজও সেই ধারণাটা ওর মনে আছে। তা হোক, তাই বলে আপিস ঘর তো ছেলে খেলার জায়গা নয়। তাই উর্মিকে ডেকে যথেষ্ট কঠিনভাবে তিরস্কার করে। সে তিরস্কারের নিশ্চিত ফল হতে পারত, কিন্তু স্ত্রীর ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে শশাঙ্ক স্বয়ং দরজার বাইরে এসে দাঁড়িয়ে উর্মিকে আশ্বাস দিয়ে চোখ টিপতে থাকে। তাসের প্যাক দেখিয়ে ইশারা করে, ভাবখানা এই যে, চলে এসো, আপিস ঘরে বসে তোমাকে পোকার খেলা শেখাবো। এখন খেলার সময় একেবারেই নয়, এবং খেলবার কথা মনে আনবার ও সময় ও অভিপ্রায় ওর ছিল না। কিন্তু দিদির কঠোর ভৎসনায় উর্মির মনে বেদনা লাগছে। এটা তাকে যেন উর্মির চেয়েও বেশি বাজে। ও নিজেই তাকে অনুনয়, এমনকি ঈষৎ তিরস্কার করে কাজের ক্ষেত্র থেকে সরিয়ে রাখতে পারত। কিন্তু শর্মিলা যে এই নিয়ে উর্মিকে শাসন করবে, এইটে সহ্য করা তার পক্ষে বড় কঠিন। শর্মিলা শশাঙ্ককে ডেকে বলে, তুমি ওর সব আবদার এমন করে শুনলে চলবে কেন? সময় নেই, অসময় নেই, তোমার কাজের লোকসান হয় যে। আহা, ছেলে মানুষ, এখানে তো ওর কোনো সঙ্গী নেই। একটু খেলাধুলা না পেলে সে বাঁচবে কেমন করে? এই তো গেল নানা প্রকার ছেলে মানুষই। ওদিকে শশাঙ্ক যখন বাড়ি তৈরির প্ল্যান নিয়ে পড়ে, সহজেই বোঝে গাণিতিক নিয়মগুলো জটিল ঠেকে না। শশাঙ্ক ভারী খুশি হয়ে ওঠে, ওকে প্রবলেম দেয়, ও কোষে নিয়ে আসে। জুট কোম্পানির স্টিল লঞ্চে শশাঙ্ক কাজ তদন্ত করতে যায়। ও ধরে বসে। শুধু তাই নয়, মাপজোকের হিসেব নিয়ে তর্ক করে। শশাঙ্ক পুলকিত হয়ে ওঠে। ভরপুর কবিত্বের চেয়ে এর রস বেশি। এখন তাই চেম্বারের কাজ যখন বাড়িতে নিয়ে আসে, তা নিয়ে ওর মনে আশঙ্কা থাকে না। লাইন টানা, আঁকা কষার কাজে তার সঙ্গী জুটেছে। উর্মিকে পাশে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ এগোয়। খুব দ্রুত বেগে এগোয় না বটে, কিন্তু সময়ের দীর্ঘতাকে সার্থক মনে হয়। এইখানটাতে শর্মিলাকে রীতিমতো ধাক্কা দেয়। উর্মির ছেলে মানুষই সে বোঝে। তার গৃহিণীপনার ত্রুটিও সস্নেহে সহ্য করে, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে
স্বামীর সঙ্গে স্ত্রীর বুদ্ধির দূরত্বকে স্বয়ং অনিবার্য বলে মেনে নিয়েছিল। সেখানে উর্মির অবাধে গতিবিধি ওর একটুও ভালো লাগে না। ওটা নিতান্তই স্পর্ধা। আপন আপন সীমা মেনে চলাকে গীতা বলেন স্বধর্ম। মনে মনে অত্যন্ত অধীর হয়ে একদিন ওকে জিজ্ঞেস করলেন, আচ্ছা উর্মি, তোর কি এইসব আঁকা জোকা, আঁক কষা, ট্রেস করা সত্যি ভালো লাগে? আমার ভারী ভালো লাগে দিদি। শর্মিলা অবিশ্বাসের সুরে বললে, হ্যাঁ, ভালো লাগে। ওকে খুশি করবার জন্যই তো দেখাস যেন ভালো লাগে। না হয় তাই হলো। খাওয়ানো, পড়ানো, সেবা যত্নে শশাঙ্ককে খুশি করাটা তো শর্মিলার মনোপুত। কিন্তু এই জাতের খুশিটা ওর নিজের খুশির জাতের সঙ্গে মেলে না। শশাঙ্ককে বারবার ডেকে বলে, ওকে নিয়ে অত সময় নষ্ট করো কেন? ওতে যে তোমার কাজের ক্ষতি হয়। ও যে ছেলে মানুষ, এইসব কি সে বুঝবে? শশাঙ্ক বলে, ও আমার চেয়ে কম কিছু বোঝে না। মনে করে এই প্রশংসায় দিদিকে বুঝি আনন্দ দেওয়াই হলো। নির্বোধ। নিজের কাজের গৌরবে শশাঙ্ক যখন আপন স্ত্রীর প্রতি মনোযোগকে খাটো করছিল, তখন শর্মিলা সেটা যে শুধু অগত্যা বলে মেনে নিয়েছিল তা নয়, তাতে সে গর্ববোধ করত। তাই ইদানিং আপন সেবাপরায়ণ হৃদয়ের দাবি অনেক পরিমাণেই কমে এসেছে। ও বলতো, পুরুষ মানুষ রাজার জাত। দুঃসাধ্য কর্মের অধিকার ওদের নিয়তই প্রশস্ত করতে হবে, নইলে তারা মেয়েদের চেয়েও নিচু হয়ে যায়। কেননা মেয়েরা আপন স্বাভাবিক মাধুর্যে, ভালোবাসার জন্মগত ঐশ্বর্যেই সংসারে প্রতিদিন আপন আসনকেই সহজে সার্থক করে। কিন্তু পুরুষের নিজেকে সার্থক করতে হয় প্রত্যহ যুদ্ধের দ্বারা। সেকালে রাজারা বিনা প্রয়োজনে রাজত্ব বিস্তার করতে বেরোত, রাজ্যলোভের জন্য নয়, নতুন করে পুরুষের গৌরব প্রমাণের জন্যে। এই গৌরবে মেয়েরা যেন বাধা না দেয়। শর্মিলা বাধা দেয়নি। ইচ্ছে করেই শশাঙ্ককে তার লক্ষ্য সাধনায় সম্পূর্ণ পথ ছেড়ে দিয়েছে। এক সময়ে তাকে ওর সেবা জালে জড়িয়ে ফেলেছিল। মনে দুঃখ পেলেও সেই জালকে ক্রমশ খর্ব করে এনেছে। সেখানে সেবা যথেষ্ট করে, অদৃশ্যে, নেপথ্যে। হায় রে, আজ ওর স্বামীর একই পরাভাব দিনে দিনে প্রকাশ হয়ে পড়ছে। রোগশয্যা থেকে সবও দেখতে পায় না, কিন্তু যথেষ্ট আভাস পায়। শশাঙ্কের মুখ দেখলেই বুঝতে পারে সে যেন সর্বদাই কেমন আবিষ্ট হয়ে আছে। ওই একরত্তি মেয়েটা এসে অল্প এই কদিনে এত বড় সাধনার আসন থেকে ওই কর্মহীন পুরুষকে বিচলিত করে দিল। আজ স্বামীর এই অশ্রদ্ধেয়তা শর্মিলাকে রোগের বেদনার চেয়েও বেশি করে বাঁচছে। শশাঙ্কের আহার বিহার বেশবাসের চিরাচরিত ব্যবস্থায় নানা রকম ত্রুটি হচ্ছে সন্দেহ নেই। যে পথ্যটা তার বিশেষ রুচিকর, সেটাই খাবার সময় হঠাৎ দেখা যায় অবর্তমান। তার কৈফিয়ত মেলে, কিন্তু কোনো কৈফিয়তকে এই সংসারে এতদিন আমল দেয়নি। এসব অসাবধানতা ছিল অমার্জনীয়, কঠোর শাসনের যোগ্য। সেই বিধিবদ্ধ সংসারে আজ এত বড় যুগান্তর ঘটেছে যে গুরুতর ত্রুটিগুলো প্রহসনের মতো হয়ে উঠল। দোষ দেবে কাকে? দিদির নির্দেশ মতো উর্মি যখন রান্নাঘরে বেতের মোড়ার উপর বসে পাক প্রণালীর পরিচালনার কার্যে নিযুক্ত, সঙ্গে সঙ্গে পাচক ঠাকুরনের পূর্বজীবনের বিবরণগুলির পর্যালোচনাও চলছে। এমন সময় শশাঙ্ক হঠাৎ এসে বলে, ওসব এখন থাক। কেন? কি করতে হবে? আমার এবেলা একটা ছুটি আছে, চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিল্ডিংটা একবার দেখে আসি। ওটার গুমর দেখলে হাসি কেন পায় সেটা আমায় একটু বুঝিয়ে বলবে। এত বড় প্রলোভনের কর্তব্যে ফাঁকি দিতে
উর্মির মনও তৎক্ষণাৎ চঞ্চল হয়ে ওঠে। শর্মিলা জানে পাকশালা থেকে তার সহদরার অন্তর্ধান আহার্যের উৎকর্ষ সাধনে কোনো ব্যত্যয় ঘটবে না। তবু স্নিগ্ধ হৃদয়ের যত্নটুকু শশাঙ্কের আরামকে অলঙ্কৃত করে। কিন্তু আরামের কথা তুললে কি হবে, যখন প্রতিদিনই স্পষ্টই দেখা যাচ্ছে আরামটা সামান্য হয়ে গেছে। স্বামী হয়েছে খুশি। এই দিক থেকে শর্মিলার মনে এলো অশান্তি। রোগশয্যার এপাশ ওপাশ ফিরতে ফিরতে নিজেকে বারবার করে বলছে, মরবার আগে এই কথাটুকু বুঝে গেলুম, আর সবই করেছি, কেবল খুশি করতে পারিনি। ভেবেছিলাম উর্মিমালার মধ্যে নিজেকেই দেখতে পাবো, কিন্তু ও তো আমি নই, ও যে সম্পূর্ণ আরেক মেয়ে। আমার জায়গাও নেয়নি, ওর জায়গা আমি নিতে পারবো না। আমি চলে গেলে ক্ষতি হবে, কিন্তু ও চলে গেলে সব শূন্য হবে। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল শীতের দিন আসছে, গরম কাপড়গুলো রোদ্দুরে দেওয়া চায়। উর্মি তখন শশাঙ্কের সঙ্গে পিং পং খেলছিল। ডেকে পাঠালে, বললে, উর্মি, উর্মি, এই নে চাবি, গরম কাপড়গুলো ছাদের উপর রোদে মেলে দেগে। উর্মি আলমারিতে চাবি সবেমাত্র লাগিয়েছে, এমন সময় শশাঙ্ক এসে বলল, আরে ওসব পরে হবে, ঢের সময় আছে, তুমি আগে খেলাটা শেষ করে যাও। কিন্তু দিদি, আচ্ছা, দিদির কাছে ছুটি নিয়ে আসছি, দাঁড়াও। দিদি ছুটি দিলে। সেই সঙ্গে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। দাসীকে ডেকে বললে, দে তো আমার মাথায় ঠান্ডা জলের পটি। যদিও অনেকদিন পরে হঠাৎ উর্মি ছাড়া পেয়ে যেন আত্মবিস্মিত হয়ে গিয়েছিল, তবু সহসা এক একদিন মনে পড়ত ওর জীবনের কঠিন দায়িত্ব। ও তো স্বাধীন নয়, ও যে বাঁধা ওর ব্রতের সঙ্গে। তারই সঙ্গে মিলিয়ে যে বাঁধন ওকে ব্যক্তি বিশেষের সঙ্গে বেঁধেছে, তার অনুশাসন আছে ওর উপরে। ওর দৈনিক কর্তব্যের খুঁটিনাটি সেই তো স্থির করে দিয়েছে। ওর জীবনের উপরে তার চিরকালের অধিকার। এ কথা উর্মি কোনো মতে অস্বীকার করতে পারে না। যখন নিরোধ উপস্থিত ছিল, স্বীকার করা সহজ ছিল, জোর পেত মনে। এখন ওর ইচ্ছে একেবারে বিমুখ হয়ে গেছে, অথচ কর্তব্য বুদ্ধি তাড়া দিচ্ছে। কর্তব্য বুদ্ধির অত্যাচারে মন আরো যাচ্ছে বিগড়িয়ে। নিজের অপরাধ ক্ষমা করা কঠিন হয়ে উঠল বলেই অপরাধ প্রশ্রয় পেতে লাগল। বেদনায় আফিমের প্রলেপ দেওয়ার জন্যে শশাঙ্কের সঙ্গে খেলায় আমোদে নিজেকে সর্বক্ষণ ভুলিয়ে রাখার চেষ্টা করে। বলে, যখন সময় আসবে তখন আপনিই সব ঠিক হয়ে যাবে, এখন যে কয়দিন ছুটি ওসব কথা থাক। আবার হঠাৎ এক একদিন মাথা ঝাঁকুনি দিয়ে বই খাতার ট্রাঙ্ক থেকে বের করে তার উপরে মাথা গুজে বসে। তখন শশাঙ্কর পালা। বইগুলো টেনে নিয়ে পুনরায় বাক্সজাত করে সেই বাক্সের উপর চেপে বসে। উর্মি বলে, শশাঙ্কদা, ভারী অন্যায়, আমার সময় নষ্ট করো না তো। তোমার সময় নষ্ট করতে গেলে আমারও সময় নষ্ট, অতএব শোধবোধ। তারপরে খানিকক্ষণ কারাকারের চেষ্টা করে। অবশেষে উর্মি হার মানে। সেটা যে ওর পক্ষে নিতান্তই আপত্তিজনক তা মনে হয় না। এই রকম বাধা পেলেও কর্তব্য বুদ্ধির পীড়ন দিন 5-6 একাধিক্রমে চলে। তারপরে আবার তার জোর কমে যায়। বলে, শশাঙ্কদা, তুমি আমাকে দুর্বল মনে করো না।
মনের মধ্যে প্রতিজ্ঞা দৃঢ় করেই রেখেছি। অর্থাৎ? অর্থাৎ এখানে ডিগ্রি নিয়ে ইউরোপে যাব ডাক্তারি শিখতে। তারপরে? তারপরে তারপরে হাসপাতাল প্রতিষ্ঠা করে তার ভার নেব। আর কার ভার নেবে? ওই যে নীরদ মুখুজ্জে বলে একটা ইনসাফারেল? চুপ করো, এইসব কথা বলো যদি তোমার সঙ্গে একেবারে ঝগড়া হয়ে যাবে। নীরদের সঙ্গে ওর যে সম্বন্ধ বাবা স্বয়ং স্থির করে দিয়েছেন, তার প্রতি খাঁটি না হতে পারাকে ও অসতীত্ব বলে মনে করে। কিন্তু মুশকিল এই যে অপর পক্ষ থেকে কোনো জোর সে পায় না। উর্মি যেন এমন একটি গাছ যা মাটিকে আঁকড়ে আছে, কিন্তু আকাশের আলো থেকে বঞ্চিত। পাতাগুলো পাণ্ডুবর্ণ হয়ে আছে, এক এক সময় অসহিষ্ণু হয়ে ওঠে। মনে মনে ভাবে, এই মানুষটা চিঠির মতো চিঠি লিখতে পারে না কেন? উর্মি অনেক কাল কনভেন্টে পড়েছে, আর কিছু না হোক ইংরেজিতে ওর বিদ্যে পাকা, সে কথা নীরদের জানা ছিল। সেই জন্যেই ইংরেজি লিখে নীরদ ওকে অভিভূত করবে, এই ছিল তার পণ। বাংলায় চিঠি লিখলে বিপদ বাঁচত, কিন্তু নিজের সম্বন্ধে বেচারা জানে না যে সে ইংরেজি জানে না। ভারী ভারী শব্দ জুটিয়ে এনে পুঁথিগত দীর্ঘপ্রস্থ বচন যোজন করে ওর বাক্যগুলোকে করে তুলত বস্তা বোঝায় গরুর গাড়ির মতো। উর্মি হাসত, কিন্তু হাসতে সে লজ্জা পেত। নিজেকে তিরস্কার করে বলতো, বাঙালির ইংরেজিতে ত্রুটি হলে তা নিয়ে দোষ ধরা সবিশ। দেশে থাকতে মোকাবিলায় যখন নীরদ ক্ষণে ক্ষণে সদুপদেশ দিয়েছে, তখন ওর রকম সকমে সেগুলো গভীর হয়ে উঠেছে গৌরবে। যতটা কানে শোনা যেত তার চেয়ে আন্দাজে তার ওজন হতো বেশি। কিন্তু লম্বা চিঠিতে আন্দাজের জায়গা থাকে না। কোমর বাঁধা ভারী ভারী কথাগুলো সব হালকা হয়ে যায়। মোটা মোটা আওয়াজে ধরা পড়ে বলবার বিষয়ের কপি। নীরদের যে ভাবটা কাছে থাকতে ও সয়ে গিয়েছিল, সেইটাই দূর থেকে ওকে সবচেয়ে বাজে। লোকটা একেবারে হাসতে জানে না। চিঠিতে সবচেয়ে প্রকাশ পায় সেই অভাবটা। এই নিয়ে শশাঙ্কের সঙ্গে তুলনা ওর মনে আপনিই এসে পড়ে। তুলনার একটা উপলক্ষ সেদিন ঘটেছে। কাপড় খুঁজতে গিয়ে বাক্সের তলা থেকে বেরোলো পশমে বোনা এক পাটি অসমাপ্ত জুতো। মনে পড়ে গেল 4 বছর আগেকার কথা। তখন হেমন্ত বেঁচে ছিল। ওরা সকলে মিলে গিয়েছিল দার্জিলিংয়ে। আমাদের অন্ত ছিল না। হেমন্তে আর শশাঙ্কে মিলে ঠাট্টা তামাশার পাগলা ঝড়া বইয়ে দিয়েছিল। উর্মি তার এক মাসির কাছ থেকে পশমে বোনা কাজ নতুন শিখেছে। জন্মদিনে দাদাকে দেবে বলে একজোড়া জুতো বুনেছিল। তা নিয়ে শশাঙ্ক ওকে কেবলই ঠাট্টাই করত। বলতো, দাদাকে আর যাই দাও, জুতো নয়। ভগবান মনু বলেছেন ওতে গুরুজনের অসম্মান হয়। ভগবান মনু তবে কাকে প্রয়োগ করতে বলেন? অসম্মান সনাতন অধিকার ভগ্নিপতির। আমার পাওনা আছে, সেটা সুদে ভারী হয়ে উঠল। মনে তো পড়ছে না। পড়বার কথাও নয়। তখন তুমি ছিলে নিতান্ত নাবালিকা। সেই কারণেই তোমার দিদির সঙ্গে শুভলগ্নে যেদিন এই সৌভাগ্যবানের বিয়ে হয়, সেদিন বাসর রজনীর কর্ণধারপদ গ্রহণ করতে পারোনি। আর সেই কোমল করপল্লবের অচরিত কানমালাটাই রূপ গ্রহণ করেছে এই করপল্লব রচিত জুতো যুগল। ওটার প্রতি কিন্তু আমার দাবি রইল, এই জানিয়ে দিলাম। দাবি শোধ হয়নি। সে জুতো যথাসময়ে প্রণামে রূপে নিবেদিত হয়েছিল দাদার চরণে। তারপর কিছুকাল পরে শশাঙ্কর কাছ থেকে উর্মি একখানি চিঠি পেলে। পেয়ে সে খুব হেসেছে। সেই চিঠি আজও তার বাক্সে আছে। আজ খুলে সে আবার পড়লে। কাল তো তুমি চলে গেলে। তোমার স্মৃতি পুরাতন হতে না হতেই আমার নামে একটা কলঙ্ক রটনা হয়েছে। সেটা তোমার কাছে গোপন করা অকর্তব্য মনে করি। আমার পায়ে একজোড়া তালতলির চটি অনেকেই লক্ষ্য করেছে, কিন্তু তার চেয়ে লক্ষ্য করেছে তার ছিদ্র ভেদ করে আমার চরণ খরপংক্তি, মেঘপুঞ্জ চন্দ্রমালার মতো।
আজ সকালে আমার অফিসের বৃন্দাবন নন্দী যখন আমার সুপাদুক চরণ স্পর্শ করে প্রণাম করলে, তখন আমার পদমর্যাদায় যে বিদীর্ণতা প্রকাশ পেয়েছে তারই অগৌরব আমার মনে আন্দোলিত হলো। সেবককে জিজ্ঞেস করলাম, মহেশ, আমার সেই অন্য নতুন চটি জোড়াটা গতিলাভ করেছে অন্য কোন অধিকারীর শ্রীচরণে? সে মাথা চুলকে বললে, ও বাড়ির উর্মি মাসিদের সঙ্গে আপনি যখন দার্জিলিংয়ে যান সেই সময় চটি জোড়াটাও গিয়েছিল। আপনি ফিরে এসেছেন, সেই সঙ্গে ফিরে এসেছে তার এক পার্টি, আর আরেক পার্টি। তার মুখ লাল হয়ে উঠল। আমি এক ধমক দিয়ে বললাম, ব্যাস চুপ একেবারে। সেখানে অনেক লোক ছিল, চটি জুতো হরণহীন কার্য, কিন্তু মানুষের মন খুব দুর্বল, লোভ ও দুর্দম, এমনই সব কাজ করে ফেলে। ঈশ্বর বোধ করি ক্ষমা করেন, তবু অপহরণ কাজে বুদ্ধির পরিচয় থাকলে দুষ্কর্মের গ্লানি অনেকটাই কাটে। কিন্তু এক পাটি চটি, ধিক ধিক ধিক। যে কাজ করেছে যথাসাধ্য তার নাম আমি কিন্তু উজ্জ্ব রেখেছি। সে যদি তার স্বভাবসিদ্ধ মুখরতার সঙ্গে এই নিয়ে অনর্থক চেঁচামেচি করে, তাহলে কথাটা কিন্তু ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। আর চটি নিয়ে চাটাচাটি সেখানেই খাটে যেখানে মন খাটে। মহেশের মতো নিন্দুকের মুখ তুমি এখনই বন্ধ করতে পারো একজোড়া শিল্পকার্য খচিত চটির সাহায্যে, যেমন তার আস্পর্ধা। পায়ের মাপ আমি এই সঙ্গেই পাঠাচ্ছি। চিঠিখানি পেয়ে উর্মি স্মিত মুখে জুতো বুনতে বসেছিল, কিন্তু শেষ করেনি। পশমের কাজে আর তার উৎসাহ ছিল না। আজ একটা আবিষ্কার করে স্থির করলে এই অসমাপ্ত জুতোটাই দেবে শশাঙ্ককে, সেই দার্জিলিং যাত্রার সাম্বৎসরিক দিনে। সেদিন আর কয়েকটা সপ্তাহ পরেই আসছে। গভীর একটা দীর্ঘশ্বাস পড়ল। হায় রে, কোথায় সেই হাস্যোজ্জ্বলা আকাশে হালকা পাখায় উড়ে যাওয়া দিনগুলি? এখন থেকে সামনে প্রসারিত নিরবকাশ, কর্তব্য কঠোর মোর জীবন। আজ 26শে ফাল্গুন, হোলি খেলার দিন। মফস্বলের কাজে এই খেলায় শশাঙ্কের সময় ছিল না। এদিনের কথা তারা ভুলেই গেছে। উর্মি আজ তার শয্যাগত দিদির পায়ে আবিরের টেপ দিয়ে প্রণাম করছে। তারপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলে শশাঙ্ক আপিস ঘরের ডেস্কে ঝুঁকে পড়ে এক মনে কাজ করছে। পিছন থেকে গিয়ে দিলে তার মাথায় আবির মাখিয়ে রাঙিয়ে উঠল তার কাগজপত্র। মাতামাতির পালা পড়ে গেল। ডেস্কে ছিল দোয়াতে লাল কালি। শশাঙ্কে দিলে উর্মির শাড়িতে ঢেলে, হাত চেপে ধরে তার আঁচল থেকে ফাঁক কেড়ে নিয়ে উর্মির মুখে দিলে ঘষে। তারপরে দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি আর চেঁচামেচি। এ বাবা, ইস, তবে দাঁড়া দাঁড়া, পারবে না তুমি, পারবে না তুমি আমায় রং দিতে। আরে আরে বলেছিলাম না, বলেছিলাম না। এই না, কেমন? আমি দিলাম তো তোমায় আগে রং, ঠিক হয়েছে, বেশ হয়েছে। দাঁড়া, দেখাচ্ছি তো। তুমি আর পারবে না শশাঙ্ক। বেলা বয়ে চলে। স্নান আহারের সময় পিছিয়ে যায়। উর্মির উচ্চ হাসির শরচ্ছ্বাসে সমস্ত বাড়ি মুখরিত। শেষকালে শশাঙ্কের অস্বাস্থ্য আশঙ্কায় দূতের পর দূত পাঠিয়ে শর্মিলা এদের নিবৃত করলে। দিন গেছে, রাত্রি হয়েছে অনেক। পুষ্পিত কৃষ্ণচূড়ার শাখা জাল ছড়িয়েছে। পূর্ণ চাঁদ উঠেছে অনাবৃত আকাশে। হঠাৎ ফাল্গুনের দমকা হাওয়ায় ঝরঝর শব্দে দোলাদলি করে উঠেছে বাগানের সমস্ত গাছপালা। তলাকার ছায়ার জাল তার সঙ্গে যোগ দিয়েছে। জানলার কাছে উর্মি চুপ করে বসে। ঘুম আসছে না কিছুতেই। বুকের মধ্যে রক্তের দোলা শান্ত হয়নি। আমের বোলের গন্ধে মন উঠেছে ভরে। আজ বসন্তের মাধবীলতার মজ্জায় মজ্জায় যে ফুল ফোটাবার বেদনা, সেই বেদনা যেন উর্মির সমস্ত দেহকে ভিতর থেকে উৎসুক করেছে। পাশের নাবার ঘরে গিয়ে মাথা ধুয়ে নিলে, গা মুছলে ভিজে তোয়ালে দিয়ে।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কিছুক্ষণ পরে স্বপ্নজড়িত ঘুমে আবিষ্ট হয়ে পড়ল। সকালে উর্মি যখন ঘুম ভেঙে উঠল তখন ঘরের মধ্যে রৌদ্র এসে পড়েছে। সকালবেলায় কাজের ফাঁক পড়ল। ক্লান্তির কথা মনে করে শর্মিলা ওকে ক্ষমা করেছে। কিসের অনুতাপে উর্মি আজ অবসন্ন? কেন মনে হচ্ছে ওর হাড় হতে চলল? দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তো তোমার কোনো কাজই করতে পারিনি, বলো তো বাড়ি ফিরে যাই। আজ তো শর্মিলা বলতে পারলে না, না যাস নে, শুধু বললে আচ্ছা যা, তুই, তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে, যখন মাঝে মাঝে সময় পাবি দেখে শুনে যাস। শশাঙ্ক তখন কাজে বেরিয়েছে। সেই অবকাশে সেই দিনই উর্মি বাড়ি ছেড়ে চলে গেল। শশাঙ্ক সেই দিন যান্ত্রিক ছবি আঁকার এক সেট সরঞ্জাম কিনে বাড়ি ফিরলে উর্মিকে দেবে। কথা ছিল তাকে সেই বিদ্যেটা শেখাবে। ফিরে এসে তাকে যথাস্থানে না পেয়ে শর্মিলার ঘরে এসে জিজ্ঞেস করল। শর্মিলা বললে, এই শর্মিলা, বলছি উর্মি কোথায় গেল? এখানে তার পড়াশোনার অসুবিধে হচ্ছে বলে সে বাড়ি চলে গেছে। তা কিছুদিন অসুবিধা করবে বলেই তো সে প্রস্তুত হয়ে এসেছিল। অসুবিধার কথা হঠাৎ আজ মনে হলো যে? কথার সুর শুনে শর্মিলা বুঝলে শশাঙ্ক তাকেই সন্দেহ করছে। সে সম্বন্ধে কোনো বৃথা তর্ক না করে বলল, আমার নাম করে তুমি তাকে ডেকে নিয়ে এসো, নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। উর্মি বাড়ি ফিরে এসে দেখলে অনেকদিন পর বিলেত থেকে ওর নামে নীরদের চিঠি এসে অপেক্ষা করছে। ভয়ে খুলতেই পারছিল না। মনে জানে নিজের তরফে অপরাধ জমা হয়ে উঠেছে। নিয়মভঙ্গের কৈফিয়ত স্বরূপ এর আগে দিদির রোগের উল্লেখ করেছিল। কিছুদিন থেকে কৈফিয়তটা প্রায় এসেছে মিথ্যে হয়ে। শশাঙ্ক বিশেষ জেদ করে শর্মিলার জন্য দিনে একজন এবং রাত্রে একজন নার্স নিযুক্ত করে দিয়েছে। আর ডাক্তারের বিধান মতে রোগীর ঘরে সর্বদা আত্মীয়দের আনাগোনা তারা রোধ করে। উর্মি মনে জানে নীরদ দিদি রোগের কৈফিয়তটাকেও গুরুতর মনে করবে না। বলবে, ওটা কোনো কাজের কথা নয়, বস্তুতই কাজের কথাই নয়, আমাকে তো দরকারই হচ্ছে না। অনুতপ্ত চিত্তে স্থির করলে এবারে দোষ স্বীকার করে ক্ষমা চাইব। বলবো, আর কখনো ত্রুটি হবে না, কিছুতে নিয়মভঙ্গ করব না। চিঠি খুলবার আগে অনেকদিন পরে আবার বের করলে সেই ফটোগ্রাফখানা, টেবিলের উপর রেখে দিলে। জানে ওই ছবিটা দেখলে শশাঙ্ক খুব বিদ্রুপ করবে, তবু উর্মি কিছুতে কুণ্ঠিত হবে না তার বিদ্রুপে। এই তার প্রায়শ্চিত্ত। নীরদের সঙ্গে ওর বিবাহ হবে এই প্রসঙ্গটা দিদির বাড়িতে ও চাপা দিত, অন্যেরাও তুলত না। কেননা এই প্রসঙ্গটা ওখানকার সকলের অপ্রিয়। আজ হাত মুঠো করে উর্মি স্থির করলে ওর সকল ব্যবহারেই এই সংবাদটা জোরের সঙ্গে ঘোষণা করবে। কিছুদিন থেকে লুকিয়ে রেখেছিল এঙ্গেজমেন্ট আংটি, সেটা বের করে পড়লে। আংটিটা নিতান্ত কম দামের। নীরদ আপন অনেস্ট গরিবে আনার গর্বের দ্বারাই এই সস্তা আংটির দাম হীরের চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছিল। ভাবখানা এই যে, আংটির দামে আমার দাম নয়, আমার দামেই আংটির দাম। নিজেকে যথাসাধ্য শোধন করে নিয়ে উর্মি অতি ধীরে লিফাফাটা খুললে। চিঠিখানা পড়ে হঠাৎ লাফিয়ে উঠলে। ইচ্ছে করলো নাচতে, কিন্তু নাচ ওর অভ্যাস নেই। সেতারটা ছিল বিছানার উপর, সেটা তুলে নিয়ে সুর না বেঁধেই ঝনঝন ঝংকার দিয়ে যা তা বাজাতে লাগলো। ঠিক এমন সময়ে শশাঙ্ক ঘরে ঢুকে জিজ্ঞেস করলে, ব্যাপারখানা কি? বিয়ের দিন স্থির হয়ে গেল বুঝি? হ্যাঁ শশাঙ্কদা, স্থির হয়েই গেছে। কিছুতেই নড়চড় হবে না?
কিছুতেই না। তাহলে আর কি, এই বেলায় সানায় বায়না দি আর ভীমনাগের সন্দেশ? তোমাকে কোনো চেষ্টা করতে হবে না। নিজেই সব করবে? ধন্য বীরঙ্গনা। আর কনেকে আশীর্বাদ? সে আশীর্বাদের টাকাটা আমার নিজের পকেট থেকেই গেছে। মাছের তেলেই মাছ ভাজা, ঠিক বোঝা গেল না। এই নাও, বুঝে দেখো। বলে চিঠিখানা ওর হাতে দিলে। পড়ে শশাঙ্ক হো হো করে হেসে উঠল। লিখেছে, যে রিসার্চের দুরূহ কাজে আমি আত্মনিবেদন করতে চাই, ভারতবর্ষে তা সম্ভব নয়। সেই জন্য আমার জীবনে আরও একটা মস্ত স্যাক্রিফাইস মেনে নিতে হলো। উর্মির সঙ্গে বিবাহের সম্বন্ধ বিচ্ছিন্ন না করলে উপায় নেই। একজন ইউরোপীয় মহিলা আমাকে বিবাহ করে আমার কাজে আত্মদান করতে সম্মত হয়েছে, কিন্তু কাজটা সেই একই, ভারতবর্ষে করাই হোক আর এখানেই হোক। রাজারামবাবু যে কাজের জন্য অর্থ দিতে চেয়েছিলেন তার কিছু অংশ এখানে নিযুক্ত করলে অন্যায় হবে না, তাতে মৃত ব্যক্তির পরে সম্মান করাই হবে। শশাঙ্ক বললে, জীবিত ব্যক্তিটাকে কিছু কিছু দিয়ে যদি এই দূরদেশেই দীর্ঘকাল জড়িয়ে রাখতে পারো তো মন্দ হয় না। টাকা বন্ধ করলে পাছে খিদের জ্বালায় মরিয়া হয়ে এখানে দৌড়ে আসে, এই ভয় আছে। সে ভয় যদি তোমার মনে থাকে, টাকা তুমিই দিও, আমি এক পয়সাও দেব না। আবার মন বদল হবে না তো? মানে মানিনীর অভিমান অটল থাকবে তো? বদল হলে তোমার তাতে কি শশাঙ্কদা? প্রশ্নের সত্য উত্তর দিলে অহংকার বেড়ে যাবে, অতএব তোমার হিতের জন্য চুপ করেই রইলাম। কিন্তু ভাবছি লোকটার গণ্ডদেশ তো কম নয়, ইংরেজিতে যাকে বলে চিক। উর্মির মনের মধ্যে থেকে প্রকাণ্ড একটা ভার নেমে গেল, বহুদিনের ভার। মুক্তির আনন্দে ও কি যে করবে তা ভেবে পাচ্ছে না। ওর সেই কাজের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলে। গলিতে ভিক্ষুক দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, জানালা থেকে আংটিটা ছুঁড়ে ফেলে দিল তার দিকে। জিজ্ঞেস করলে, এই পেন্সিলের দাগ দেয়া মোটা বইগুলো কি কোনো হকার কিনবে? আর নাই যদি কেনে, তার ফলাফলটা কি আগে শুনি। যদি ওর মধ্যে সাবেককালের ভূতটুত বাস করে, মাঝে মাঝে অর্ধেক রাত্রে তর্জনী তুলে আমার বিছানার কাছে এসে দাঁড়ায়। সে আশঙ্কা যদি থাকে, হাহাকারের অপেক্ষা করব না, আমি নিজেই কিনে নেব। কিনে কি করবে? হিন্দু শাস্ত্র মতে অন্ত্যেষ্টি সৎকার, গয়াও পর্যন্ত যেতে রাজি, তাতে যদি তোমার মন সান্ত্বনা পায়। না, অতটা বাড়াবাড়ি সইবে। আচ্ছা, তাহলে আমার লাইব্রেরির কোণে পিরামিড বানিয়ে ওদের মমি করে রেখে দেব। আজ কিন্তু তুমি কাজে বেরোতে পারবে না। সমস্ত দিন? হ্যাঁ, সমস্ত দিন। কি করতে হয়? মোটরে করে উধাও হয়ে যাবে। তা দিদির কাছে ছুটি নিয়ে এসো গে। না, ফিরে এসে বলবো, তখন খুব বকুনি খাবো, কিন্তু সেটা সয়ে নেব। আচ্ছা, আমিও তোমার দিদির বকুনি হজম করতে রাজি। টায়ার যদি ফাটে দুঃখিত হব না। ঘন্টায় 45 মাইল বেগে 2-4টে মানুষ চাপা দিয়ে একেবারে জেলখানায় পর্যন্ত পৌঁছতে আপত্তি নেই, কিন্তু 3 সত্যি দাও যে মোটর রথযাত্রা সাঙ্গ করে আমাদেরই বাড়িতে তুমি ফিরে আসবে। আসবো, আসবো, আসবো। মোটর যাত্রার শেষে ভবানীপুরের বাড়িতে দুজন এলো, কিন্তু ঘন্টায় 45 মাইলের বেগ রক্ত থেকে এখনো কিছুতেই থামতে চায় না। সংসারের সমস্ত দাবি, সমস্ত ভয় লজ্জা এই বেগের কাছে বিলুপ্ত হয়ে গেল। কয়দিন শশাঙ্কের সব কাজ গেল ঘুলিয়ে। মনে ভিতরে ভিতরে সে বুঝছে যে এটা ভালো হচ্ছে না। কাজের ক্ষতি খুব গুরুতর হওয়াও অসম্ভব নয়। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে দুর্ভাবনায় দুঃসম্ভাবনাকে বাড়ি বাড়ি দেখে, কিন্তু পরের দিনে আবার সে স্বাধিকার প্রমত্ত, মেঘদূতের যক্ষের মতন। মদ একবার খেলে তার পরিতাপ ঢাকতে আবার খেতে হয়।
কিছুকাল এই রকম যায়। লাগলো চোখের ঘোর, মন উঠল আবিল হয়ে। নিজেকে সুস্পষ্ট বুঝতে উর্মির সময় লেগেছে, কিন্তু একদিন হঠাৎ চমকে উঠে বুঝল মথুর দাদাকে উর্মি কি জানি কেন ভয় করত, এড়িয়ে বেড়াতো তাকে। সেদিন মথুর দাদা সকালে দিদির ঘরে এসে বেলা দুপুর পর্যন্ত কাটিয়ে গেল। তারপরে দিদি উর্মিকে ডেকে পাঠালে। মুখ তার কঠোর অথচ শান্ত। বললে, প্রতিদিন ওর কাজে ব্যাঘাত ঘটিয়ে কি কাণ্ড করেছিস তা জানিস? উর্মি ভয় পেয়ে গেল। বললে, কি হয়েছে দিদি? মথুর দাদা জানিয়ে গেল কিছুদিন ধরে তোর ভগ্নিপতি নিজে একেবারে কাজ দেখেননি। জহরলালের উপর ভার দিয়েছিলেন, সে মাল মশলায় দুহাত চালিয়ে চুরি করেছে। বড় বড় গুদাম ঘরের ছাদ একেবারে ঝাঁঝরা। সেদিনকার বৃষ্টিতে ধরা পড়েছে মাল যাচ্ছে নষ্ট হয়ে। জানিস, আমাদের কোম্পানির মস্ত নাম, তাই ওরা আর পরীক্ষা করেনি। এখন মস্ত অখ্যাতি এবং লোকসানের দায় পড়েছে ঘাড়ে। মথুর দাদা তো বলেই দিয়েছেন তিনি স্বতন্ত্র হবেন। উর্মির বুক ধক করে উঠল, মুখ হয়ে গেল পাঁশের মতো। এক মুহূর্তে বিদ্যুতের আলোয় আপন মনের প্রচ্ছন্ন রহস্য প্রকাশ পেলে। স্পষ্ট বুঝলে কখন অজ্ঞাতসারে তার মনের ভেতরটা হয়ে উঠেছিল মাতাল হয়ে, ভালো মন্দের কিছুই বিচার করতে পারেনি। শশাঙ্কর কাজটাই যেন ছিল তার প্রতিযোগী, তারই সঙ্গে ওর আড়াআড়ি। কাজের থেকে ওকে ছাড়িয়ে নিয়ে সর্বদা সম্পূর্ণ কাছে পাওয়ার জন্যে উর্মি কেবল ভিতরে ভিতরে ছটফট করত। কতদিন এমন ঘটেছে, শশাঙ্ক যখন স্নানে, এমন সময় কাজের কথা নিয়ে লোক এসেছে। উর্মি কিছু না ভেবে বলে পাঠিয়েছে, বলগে এখন দেখা হবে না। ভয় পাছে স্নান করে এসেই শশাঙ্ক আর অবকাশ না পায়, পাছে এমন করে কাজে জড়িয়ে পড়ে যে উর্মির দিনটা হয় ব্যর্থ। তার দুরন্ত নেশার সাংঘাতিক ছবিটা সম্পূর্ণ চোখে জেগে উঠল। তৎক্ষণাৎ দিদির পায়ের উপর আছাড় খেয়ে পড়ল। বারবার করে রুদ্ধপ্রায় কণ্ঠে বলতে লাগলো, দিদি, তাড়িয়ে দাও আমাকে তোমাদের ঘর থেকে, তাড়িয়ে দাও, এখনই দূর করে তাড়িয়ে দাও আমায়। আজ দিদি নিশ্চিত স্থির করে বসেছিল কিছুতেই উর্মিকে ক্ষমা করবে না। মন গলে গেল। আস্তে আস্তে উর্মিলার মাথায় হাত বুলিয়ে বললে, কিছু ভাবিস নে, যা হয় একটা উপায় হবে। উর্মি উঠে বসল। বললে, দিদি, তোমাদেরই বা কেন লোকসান হবে? আমারও তো টাকা আছে। পাগল হয়েছিস? আমার বুঝি কিছু নেই? মথুর দাদাকে বলেছি এই নিয়ে যেন তিনি কিছু গোল না করেন। লোকসান আমি সব পুড়িয়ে দেব। আর তোকেও বলছি, আমি যে কিছু জানতে পেরেছি এ কথা যেন তোর ভগ্নিপতি না টের পান। মাফ করো দিদি, আমাকে ক্ষমা করো। কে কাকে মাফ করবে বোন? সংসারটা বড় জটিল। যা মনে করি তা হয় না, যার জন্য প্রাণপণ করি তা যাই ফেসে। দিদিকে ছেড়ে উর্মি এক মুহূর্তও নড়তে চায় না। ওষুধপত্র দেওয়া, খাওয়ানো, নাওয়ানো, শোয়ানো, সমস্তই খুঁটিনাটি নিজের হাতে। আবার বই পড়তে আরম্ভ করেছে, সেও দিদির বিছানার পাশে বসে। নিজেকে ও আর বিশ্বাস করে না, শশাঙ্ককেও না। ফল হলো এই যে শশাঙ্ক বারবার আসে রোগীর ঘরে। পুরুষ মানুষের অন্ধতাবশত বুঝতে পারে না ছটফটানের তাৎপর্য স্ত্রীর কাছে ধরা পড়ছে। লজ্জায় মরছে উর্মি। শশাঙ্ক আসে মোহনবাগান ফুটবল ম্যাচের প্রলোভন নিয়ে, ব্যর্থ হয়। পেন্সিলের দাগ দেওয়া খবরের কাগজ মেলে দেখায় বিজ্ঞাপনে চার্লি চ্যাপলিনের নাম।
ফল হয় না কিছুই। উর্মি যখন দুর্লভ ছিল না, তখনও বাঁধার ভিতর দিয়ে শশাঙ্ক কাজকর্ম চালাতে চেষ্টা করত। এখন অসম্ভব হয়ে গেল। হতভাগার এই নিরর্থক পীড়নে প্রথম প্রথম শর্মিলা বড় দুঃখেও সুখ পেত, কিন্তু ক্রমে দেখলে ওর যন্ত্রণা হয়ে উঠেছে প্রবল হয়ে। মুখ গেছে শুকিয়ে, চোখের নিচে পড়েছে কালি। উর্মি খাওয়ার সময় কাছে বসে না, সেজন্য শশাঙ্কের খাওয়ার উৎসাহ এবং পরিমাণ কমে যাচ্ছে তা ওকে দেখলেই বোঝা যায়। সম্প্রতি হঠাৎ এ বাড়িতে আনন্দের যে বান ডেকে এসেছিল সেটা গেছে সম্পূর্ণ ভাটিয়ে। অথচ পূর্বে ওদের যে একটা সহজ দিনযাত্রা ছিল সেও আর রইল না। একদা শশাঙ্ক নিজের চেহারার চর্চায় উদাসীন ছিল। নাপিতকে দিয়ে চুল ছাটাতো প্রায় ন্যাড়া করে। আচড়াবার প্রয়োজন ঠেকেছিল সিকির সিকিতে। শর্মিলা তাই নিয়ে অনেকবার প্রবল বাকবিতণ্ডা করে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু ইদানিং উর্মির উচ্চহাস্য সংযুক্ত সংক্ষিপ্ত আপত্তির নিষ্ফল হয়নি। নতুন সংস্করণের কেশোদ্গমের সঙ্গে সুগন্ধি তৈলের সংযোগ সাধন শশাঙ্কের মাথায় এই প্রথম ঘটল। কিন্তু তারপর আজকাল কেশোন্নতি বিধানের অনাদরে ধরা পড়েছে অন্তর্বেদনা এতটাই বেশি যে এ নিয়ে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তীব্র হাসি আর চলে না। শর্মিলার উৎকণ্ঠা আর ক্ষোভকে ছাড়িয়ে গেল। স্বামীর প্রতি করুণা এবং নিজের প্রতি ধিক্কারে তার বুকের মধ্যে টনটন করে উঠছে। রোগের ব্যথাকে দিচ্ছে এগিয়ে। ময়দানে হবে কেল্লার ফৌজদের যুদ্ধের খেলা। শশাঙ্ক ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে এলো, যাবে উর্মি দেখতে? ভালো জায়গা ঠিক করে রেখেছি। উর্মি কোনো উত্তর দেওয়ার পূর্বে শর্মিলা বলে উঠল, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। একটু বাইরে ঘুরে আসবার জন্য যে ও ছটফট করছে। প্রশ্রয় পেয়ে দুদিন না যেতে যেতেই জিজ্ঞেস করলে, সার্কাস? এ প্রস্তাবে উর্মিলার উৎসাহই দেখা গেল। তারপরে বোটানিক্যাল গার্ডেন? এইটাতেই একটু বাঁধল। দিদিকে ফেলে বেশিক্ষণ দূরে থাকতে উর্মির মন সায় দিচ্ছে না। দিদি কিন্তু স্বয়ং পক্ষ নিল শশাঙ্কর। রাজ্যের রাজমজুরদের সঙ্গে দিনে দুপুরে ঘুরে ঘুরে খেটে খেটে মানুষটা যে হয়রান হলো। সারাদিন কেবল খাটছে ধুলোবালির মধ্যে। হাওয়া না খেয়ে এলে শরীরটা যে ভেঙে পড়বে। এই একই যুক্তি অনুসারে স্টিমারে করে রায়গঞ্জ পর্যন্ত ঘুরে আসা অসংযত হলো না। শর্মিলা মনে মনে বললে, যার জন্য কাজ খোয়াতে ওর ভাবনা নেই, তাকে শুদ্ধ খোয়ানো ওর সইবে না। শশাঙ্ককে স্পষ্ট করে কেউ কিছু বলেনি বটে, কিন্তু চারিদিক থেকে সে একটা অব্যক্ত সমর্থন পাচ্ছে। শশাঙ্ক একরকম ঠিক করেই নিয়েছে। শর্মিলার মনে বিশেষ কোনো ব্যথা নেই। ওদের দুজনকে একত্রে মিলিয়ে খুশি দেখেই সে খুশি। সাধারণ মেয়ের পক্ষে এটা সম্ভব হতে পারত না, কিন্তু শর্মিলা যে অসাধারণ। শশাঙ্কের চাকরির আমলে একজন আর্টিস্ট রঙিন পেন্সিল দিয়ে শর্মিলার একটা ছবি এঁকেছিল। এতদিন সেটা ছিল পোর্টফোলিওর মধ্যে। সেইটাকেই বের করে বিলিতি দোকানের খুব দামি ফ্যাশনে বাঁধিয়ে নিয়ে আপিস ঘরের যেখানে বসে ঠিক তার সম্মুখে দেয়ালে ঝুলিয়ে রাখলে। সামনে ফুলদানিতে রোজ মালি ফুল দিয়ে যায়। অবশেষে একদিন শশাঙ্ক বাগানে সূর্যমুখী কিরকম ফুটেছে দেখতে দেখতে হঠাৎ উর্মির হাত চেপে ধরে বললে, তুমি নিশ্চয়ই জানো তোমাকে আমি ভালোবাসি। আর তোমার দিদি, তিনি তো দেবী। তাকে যত ভক্তি করি জীবনে আর কাউকে তেমন করিনি। তিনি পৃথিবীর মানুষ নন, তিনি আমাদের অনেক উপরে। এই কথা দিদি বারবার উর্মিকে স্পষ্ট করে দিয়েছে যে তার অবর্তমানে সবচেয়ে যে সান্ত্বনার বিষয় সে হচ্ছে উর্মি নিজেই।
এই সংসারে অন্য কোনো মেয়ের আবির্ভাব কল্পনা করতেও দিদিকে বাঁচত, অথচ শশাঙ্ককে যত্ন করবার জন্য কোনো মেয়েই থাকবে না, এমন লক্ষ্মী ছাড়া অবস্থাও দিদি মনে মনে সইতে পারত না। ব্যবসার কথাও দিদি ওকে বুঝিয়েছে, বলেছে যদি ভালোবাসায় বাধা পায় তাহলে সেই ধাক্কায় ওর কাজকর্ম সব যাবে নষ্ট হয়ে। ওর মন যখন তৃপ্ত হবে তখনই আবার কাজকর্মে আপনি আসবে শৃঙ্খলা। শশাঙ্কের মন উঠেছে মেতে। ও এমন একটা চন্দ্রলোকে আছে যেখানে সংসারের সব দায়িত্ব সুখতন্দ্রায় লীন। আজকাল রবিবার পালনে বিশুদ্ধ খ্রিস্টানের মতোই ওর অস্খলিত নিষ্ঠা। একদিন শর্মিলাকে গিয়ে বললে, শর্মিলা, দেখো পাটের সাহেবদের কাছে তাদের স্টিম লঞ্চ পাওয়া গেছে। কাল রবিবার, ভাবছি ভোরে উর্মিকে নিয়ে একবার ডায়মন্ড হারবারের কাছে যাব, সন্ধ্যের আগেই ফিরে আসব। শর্মিলার বুকের শিরাগুলোকে কে যেন দিলে মুচড়ে। বেদনায় কপালের চামড়া উঠল কুঞ্চিত হয়ে। শশাঙ্কের চোখেই পড়ল না। শর্মিলা কেবল একবার জিজ্ঞেস করলে, আর খাওয়া দাওয়ার কি হবে? সে হোটেলের সঙ্গে ঠিক করে নিয়েছি। একদিন এই সমস্ত ঠিক করবার ভার যখন ছিল শর্মিলার উপর, তখন শশাঙ্ক ছিল উদাসীন। আজ সমস্তই ওলট পালট হয়ে গেল। যেমনি শর্মিলা বললে, আচ্ছা তা যেও, অমনি মুহূর্ত অপেক্ষা না করে শশাঙ্ক বেরিয়ে গেল ছুটে। শর্মিলার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করল। বালিশে মুখ গুজে বারবার করে বলতে লাগলো, কাল রবিবার ছিল, ওদের বিবাহের সাম্বৎসরিক। আজ পর্যন্ত এ অনুষ্ঠানে কোনোদিন ছেদ পড়েনি। এবারেও স্বামীকে না বলে বিছানায় শুয়ে শুয়ে সমস্ত আয়োজন করছিল। আর কিছুই নয়, বিয়ের দিন শশাঙ্ক যে লাল বেনারসির জোর পড়েছিল সেইটাই ওকে পরাবে। নিজে পড়বে বিয়ের চেলি। স্বামীর গলায় মালা পরিয়ে ওকে খাবারের সামনে বসিয়ে জ্বালাবে ধূপবাতি। পাশের ঘরে গ্রামোফোনে বাজবে সানাই। অন্যান্য বছর শশাঙ্ক ওকে আগে থাকতে না জানিয়ে একটা কিছু শখের জিনিস কিনে দিত। শর্মিলা ভেবেছিল এবারেও নিশ্চয়ই দেবে। কাল পাবে জানত। আজ ও আর কিছুই সহ্য করতে পারছে না। ঘরে যখন কেউ নেই তখন কেবল বলে বলে উঠছে, মিথ্যে মিথ্যে সব মিথ্যে। কি হবে এই মিথ্যে খেলায়? সব মিথ্যে, সব 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 মিথ্যে। রাত্রে ঘুম হলো না। ভোরবেলা শুনতে পেল মোটর গাড়ি দরজার কাছ থেকে চলে গেল। শর্মিলা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঠাকুর তুমি মিথ্যে, তুমি মিথ্যে ঠাকুর, তুমি মিথ্যে মিথ্যে। এদিকে মথুরের সঙ্গে সমস্ত হিসাবপত্র শোধ করতে গিয়ে শশাঙ্ক হঠাৎ জানতে পেরেছে যে শর্মিলার সমস্ত টাকা ডুবেছে তার ব্যবসায়। এ কথা শর্মিলা এতদিন তাকে জানায়নি। মিটমাট করে নিয়েছিল মথুরের সঙ্গে। শশাঙ্কের মনে পড়ল চাকরির অন্তে সে একদিন শর্মিলার টাকা ধার নিয়েই গড়ে তুলেছিল তার ব্যবসা। আজ নষ্ট ব্যবসার অন্তে সেই শর্মিলার ঋণ মাথায় করে চলেছে চাকরিতে। এ ঋণ তো আর নামাতে পারবে না। চাকরির মাইনে দিয়ে কোনো কালে শোধ হবার রাস্তা কই? আর দিন দশেক বাকি আছে নেপাল যাত্রার।
সমস্ত রাত ঘুমাতে পারেনি। ভোরবেলায় শশাঙ্ক ধরফর করে বিছানা থেকে উঠেই আয়নার টেবিলের উপরে হঠাৎ সবলে মুষ্টিঘাত করে বলল, যাব না নেপালে। আমরা দুজনেই উর্মিকে নিয়ে কলকাতাতেই থাকব, ভ্রুকুটি কুটিল সমাজের ক্রূর দৃষ্টির সামনেই। আর এই কলকাতাতেই বসে ভাঙা ব্যবসাকে আরও একবার গড়ে তুলব। যে যে জিনিস সঙ্গে যাবে আর যা রেখে যেতে হবে, শর্মিলা বসে বসে তারই ফর্দ করছিল একটি খাতায়। ডাক শুনতে পেলে, শর্মিলা, শর্মিলা! তাড়াতাড়ি খাতা ফেলে ছুটে গেল স্বামীর ঘরে। অকস্মাৎ অনিষ্টের আশঙ্কা করে কম্পিত হৃদয়ে জিজ্ঞেস করলে, কি হয়েছে? যাব না নেপালে, গ্রাহ্য করব না এই সমাজকে, এখানেই থাকব। কেন? কি হয়েছে? কাজ আছে। সেই পুরাতন কথা, কাজ আছে। শর্মিলার বুক দুরু দুরু করে উঠল। শর্মি, ভেবো না আমি কাপুরুষ, দায়িত্ব ফেলে পালাবো আমি। এত অধঃপতন কল্পনাও করতে পারো? শর্মিলা কাছে গিয়ে ওর হাত ধরে বললে, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো লক্ষ্মীটি, বলো না। আমি আবার ঋণ করেছি তোমার কাছে, এ কথা ঢাকা দিও না। আচ্ছা, বেশ। সেদিনকার মতোই আজ থেকে আবার আমি ঋণ শোধ করতে বসলাম। যা ডুবিয়েছি তা আবার টেনে তুলব, এই কথা দিলাম। শুনে রাখো, একদিন যেমন তুমি আমায় বিশ্বাস করেছিলে, তেমনি আবার আমাকে বিশ্বাস করো। তুমিও আমাকে বিশ্বাস করো, কাজ বুঝিয়ে দিও আমাকে, তৈরি করে নিও আমাকে। তোমার কাজের যোগ্য যাতে হতে পারি, সেই শিক্ষায় আজ থেকে আমাকে দাও। বাইরে থেকে আওয়াজ এলো। উর্মির হাতের অক্ষরে দুখানা চিঠি, একখানি শশাঙ্কের নামে। শশাঙ্কদা, আমি এখন বোম্বাইয়ের রাস্তায় চলেছি বিয়েতে। বাবার আদেশ মতো ডাক্তারি শিখেই আসবো। 6-7 বছর লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেল, ইতিমধ্যে কালের হাতে আপনিই তা জোড়া লাগবে। আমার জন্য ভেবো না, তোমার জন্য আমার অনেক ভাবনা রইল। শর্মিলার চিঠি। দিদি, শত সহস্র প্রণাম তোমার পায়ে। অজ্ঞানে অপরাধ করেছি, মাফ করো। যদি সেটা অপরাধ না হয়, তবে তাই জেনেই সুখী হব। তার চেয়ে সুখী হবার আশা রাখবো না আমি। আর কিসে সুখ, তাই বা নিশ্চিত কি জানি। আর সুখ যদি না হয় তো নাই হলো। ভুল করতে বড্ড ভয় করি। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে দুই বোনের অন্তিম পর্ব। গল্পে সাউন্ড ডিজাইনে পথিক এবং পোস্টার ডিজাইনে শুভজিৎ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অমৃতা, পথিক, সুমন, ঋত্বিক, পারমিতা এবং অভিজিৎ। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।